নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনের আরো দুটো রোমাঞ্চকর ঘটনা নিয়ে হাজির অলৌকিক। কাচ্চা কালুয়া এক ধরনের ভূত। ছোট বাচ্চাদের যখন কালো জাদু করে মারা হয়, তারাই হয়ে ওঠে কাচ্চা কালুয়া। আকারে ছোট, দেখতে এক একজন এক এক রকম, বালখিল্য মনোভাব এবং চঞ্চল, সামান্য ভীতুও, তবে ক্রূর এবং নিষ্ঠুর। এরা সাধারণত খাবারের গন্ধেই আসে, কখনো শুধু খাবারটুকু নিয়ে পালায়, তো কখনো মানুষের জীবন নিয়ে। আজকের প্রথম ঘটনাটা এই কাচ্চা কালুয়া ভূত নিয়েই শেয়ার করেছে বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, আমি বিশ্বজিৎ, বেলঘরিয়া থেকে বলছি। তুমি আমার বলা রাক্ষসের ঘটনাটা খুব সুন্দর করে পরিবেশন করেছ, এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজ তাই আরও একটা ঘটনা তোমাকে বলতে যাচ্ছি। আমার এক বান্ধবী এটা আমাকে বলেছে। ও যেভাবে বলেছে আমিও তোমায় সেইভাবেই বলছি। প্রথমে ওরা কলকাতাতেই থাকতো, সেখান থেকে ওরা মুম্বাইতে শিফট হয়। জায়গাটা হলো মুম্বাই দাদর ইসরাপাড়া। ওখানে ওরা একটা বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করে। ফ্যামিলিতে ওরা মা, বাবা এবং দুই বোন। ওরা দুই বোনেই ওখানের কলেজেই পড়েছে। তো বেশ কয়েক বছর ওরা ভালোই ছিল ওখানে, নিজেদের মতো সব সাজিয়ে গুছিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েছিল। কিন্তু তার মধ্যেই মাঝে মাঝে ওদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। হয়তো কোনোদিন কিছু ভালো মন্দ রান্না করেছে ওরা, কিন্তু কিছুক্ষণ পরেই সেই খাবার আর পাওয়া যেত না। পাত্র সমেত উধাও হয়ে যেত খাবার। পরে সেই পাত্র এদিক ওদিক আনাচে কানাচে পড়ে থাকতে দেখা যেত। খাবার একটুও নেই, কে যেন সব চেটে পুটে সাফ করে দিয়ে গেছে। এই দেখে সবাই তো অবাক হয়ে যেত। কেউ এটা বুঝতো না যে এর পেছনে অন্য কোনো কারণ আছে। সবাই ভাবতো যে ইঁদুর বেড়ালের কাজ, সেই জন্য দরজা জানালায় নেটও লাগিয়েছিল ওরা, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এছাড়াও মাঝে মাঝে ঘরের ভেতরে বাচ্চাদের হাসির আওয়াজ, দৌড়াদৌড়ির শব্দ এসবও শোনা যেত, কিন্তু কেউ তো গুরুত্ব দিত না। ভাবতো যে নতুন জায়গা, তাই এরকম হচ্ছে, মানাতে গোছাতে একটু সময় লাগবে। কিন্তু অস্থিরতা কমলো না, বরং দিনে দিনে বাড়তে লাগলো। কখনো ঘরের লাইটটা আপনা আপনি জ্বলে ওঠে, আবার আপনা আপনি নিভে যায়। ফাঁকা ঘরে সিলিং ফ্যানটা আপনা আপনি চলতে থাকে, বিকট শব্দ হয়। বিছানায় কার যেন লাফালাফি ঝাপাঝাপি করার স্পষ্ট প্রমাণ দেখা যেত। বেডশিট এলোমেলো, বালিশগুলো উল্টো পাল্টা। এই নিয়ে ওদের নিজেদের মধ্যেও কখনো কখনো ঝগড়া লাগতো। এ বলে আমি করিনি, তো ও বলে আমি করিনি। কিন্তু তাহলে করলোটা কে? এই প্রশ্নের উত্তর কেউই খুঁজে বের করতে পারত না। ইতিমধ্যেই একদিন ওদের দিদা এসেছিলেন বেড়াতে। ওনার চোখেও বেশ কয়েকটা জিনিস ধরা পড়ে। এক এক ঘরের টেম্পারেচার এক এক সময় এক এক রকম। কখনো ঘরের মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যেত, তো কখনো গরম বাতাস বইত। উনিও বুঝতে পারতেন যে তার মানে এ বাড়িতে কোনো ব্যাপার আছে, কিন্তু কে কি ভাববে তাই ভেবে উনি আর কাউকে কিছু বলেননি।
তবে উনি ওনার নাতনিদের কিছু কথা শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, যার মধ্যে একবার উনি বলেছিলেন, দেখ, ভগবান যখন আছেন তখন ভূতপ্রেতও আছে, শুভ শক্তি থাকলে অশুভ শক্তিও থাকবে, এটাই স্বাভাবিক। যদি কখনো এই অশুভ শক্তির কবলে পড়িস, দেখিস যে বাঁচার আর কোনো পথ নেই, ওরা সব দিক থেকে তোকে ঘিরে ফেলেছে, তখন শ্মশানে গিয়ে নিভে যাওয়া টাটকা চিতার উপরে শুয়ে পড়বি। ওই চিতায় স্বয়ং নারায়ণ বাস করেন, তাই ওর ধারে কাছে তখন কোনো অশুভ শক্তি থাকতে পারে না। ওনার শেখানো এই কথাটা পরবর্তীকালে ওদের কাজে লেগেছিল। ঘটনাটা ঘটেছিল এই রকম যে ওরাও একসময় বুঝতে পেরেছিল যে কিছু একটা ব্যাপার আছে এখানে, যা স্বাভাবিক নয়। রাতে ওরা যখন ঘুমোতো, খাটের তলায় খসখস করে আওয়াজ হতো। কাচ্চা কালুয়ারা খাটের নিচে ঢুকে খেলতো। একদিন তো আমার সেই বান্ধবী যখন শুয়েছিল, ওর পাশে এসে শুয়েছিল একটা কাচ্চা কালুয়া। প্রথমেও বুঝতে পারেনি, ভেবেছে ওর বোন। তারপর যেই সেটা ওর দিকে ফিরে তাকিয়েছে, দেখে ওর চোখগুলো জল জল করে জ্বলছে। ওই দেখে ওর গায়ে তখন কাঁটা দিয়ে ওঠে। স্বাভাবিক, অন্ধকার ঘরে কেউ একজন তোমার পাশে শুয়ে আছে আর তার চোখগুলো জল জল করছে, কেমন লাগবে বলো তো? তারপর ওরা মোটামুটি সবাই এটা বুঝতে পেরে গিয়েছিল যে এই বাড়িতে কিছু একটা গন্ডগোল আছে, ভূত প্রেত বা কোনো অপশক্তি আছে এই বাড়িতে। কিন্তু যতদিনে ওদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার হলো, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই কাচ্চা কালুয়া ভূতের দল এরপর ওদের উপর হামলা করেছিল। সেদিন রাতে এমন উপদ্রব শুরু করেছিল ওরা যে ওদের বাড়িতেই টেকা দেয়। এটা ফেলে, ওটা ভাঙে, ওটা ছুঁড়ে মারে, চুল ধরে টানে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। কারণ সেদিন ওরা একজন তান্ত্রিককে বাড়িতে এনেছিল, সমস্ত ঘটনা জানিয়েছিল তাকে। তিনি কি সব যেন তন্ত্রমন্ত্র করেছিলেন, আর তাতেই আরো খেপে গিয়েছিল সেই কাচ্চা কালুয়া ভূতের দল। ফলে তখন ওদের তাড়া করে বাড়ি থেকে বের করে নিয়ে যায় ওরা। রাস্তা দিয়ে ওরা চারজনই প্রাণপণ দৌড়চ্ছে, পেছন পেছন দৌড়চ্ছে ওই কাচ্চা কালুয়া ভূতের দল। কেউ ওদের দেখতে পাচ্ছে না, শুধু ওনারাই দেখতে পাচ্ছিল। তখন কেউ প্রাণ বাঁচাতে কোনো মন্দিরে ঢুকে পড়ে, তো কেউ কোনো মসজিদে আশ্রয় নেয়, কেউ বা বেহুশ হয়ে যায়। এভাবে এক একজন এক এক দিকে চলে গিয়েছিল ওরা। আর আমার সেই বান্ধবীর বোন ছুটতে ছুটতে চলে গিয়েছিল শ্মশানে। সেখানে তখন একজন উপস্থিত ছিল, একজন তান্ত্রিক গোছের কেউ। বোধ হয় তিনি শ্মশানে সাধনা করতে এসেছিলেন। তাকে সমস্ত ঘটনা জানায়ও। আমাকে আমাকে বাঁচান, দয়া করে, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ প্লিজ আমাকে বাঁচান, প্লিজ প্লিজ আমাকে বাঁচান। তিনি তখন ওই কাচ্চা কালুয়াদের বাধা দেন। কিন্তু আগেই বলেছি, কাচ্চা কালুয়ারা এমনি ভীতু, কিন্তু খুবই সাংঘাতিক। কখন যে কোন দিক থেকে কিভাবে হামলা করবে কেউ টের পায় না। তাই ওনার ধমক খেয়ে আপাতত ওরা লুকিয়ে পড়েছিল। উনিও ভেবেছিলেন যে ওরা চলে গিয়েছে, কিন্তু কাচ্চা কালুয়ারা যায়নি। ওরা যার পেছনে একবার পড়ে তাকে সহজে ছাড়ে না। ফলে লোকটা একটু পেছন ঘুরতেই ওরা ঝাঁপিয়ে পড়ে ওনার ওপরে, ঘাড়ে চেপে মাথাটা একেবারে পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছিল ওনার। তাতে ওদের স্বাদ মেটেনি।
কিন্তু তখনও কি করবে ও তো আর কোনো দিশা পাচ্ছিল না। ছুটে তারপরে শ্মশানের ভেতরে সেই খুদে ভূতের দলও ছুটেছে তখন ওকে ধরতে। শেষে একটা চিতা দেখে তখন ওর মনে পড়ে যায় ওর দিদার কথা। দেখ, ভগবান যখন আছেন তখন ভূত প্রেতও আছে, শুভ শক্তি থাকলে অশুভ শক্তিও থাকবে, এটাই স্বাভাবিক। যদি কখনো এই অশুভ শক্তির কবলে পড়িস, দেখিস যে বাঁচার আর কোনো পথ নেই, ওরা সব দিক থেকে তোকে ঘিরে ফেলেছে, তখন শ্মশানে গিয়ে নিভে যাওয়া টাটকা চিতার উপরে শুয়ে পড়বি। ওই চিতায় স্বয়ং নারায়ণ বাস করেন, তাই ওর ধারে কাছে তখন কোনো অশুভ শক্তি থাকতে পারে না। ও তখন গিয়ে ওই চিতার পোড়া কাঠ এবং পোড়া ছাইয়ের ওপরে শুয়ে পড়ে। ও দেখছে ওই কাচ্চা কালুয়ারা ওকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, ঘোরাঘুরি করছে ওর চারদিকে, যেন একবার কোন রকমে ওকে পেলেই ওকে ছিঁড়ে খাবে তারা। কিন্তু ও তো ওই চিতা থেকে অনড়, স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের আশ্রয়ে আছে ও। ফলে ওই কাচ্চা কালুয়া ভূতের দল যতই চেষ্টা করুক ওর ধারে কাছে আসতে পারছিল না। এভাবে প্রায় রাত 3টে সাড়ে 3টে অবধি ওরা ছিল ওখানে, ঘোরাঘুরি করছিল চারপাশে। তারপর আস্তে আস্তে আবার সব দল বেঁধে ফিরে যায়। কিন্তু ওর বোন তাও তখন ওখান থেকে ওঠেনি। যখন ভোর হলো, ভোরের আলো ফুটলো, তারপরও ওঠে ওখান থেকে। কিন্তু ওনারা কেউই বাড়িতে ঢোকেননি, যান আবার সেই তান্ত্রিকের কাছে, গিয়ে তাকে গত রাতের সমস্ত ঘটনা বলেন। তিনি তখন ওদের প্রত্যেককেই একটা করে মাদুলি দেন আর বলেন, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা পরিবর্তন করে ফেলবে, না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে। তো এরপর 10 মধ্যেই ওরা ওই বাড়িটা চেঞ্জ করে অন্য আর এক জায়গায় চলে গিয়েছিল। সেখানে আর কোনো সমস্যা ছিল না। আমার সেই বান্ধবী আমাকে এও জানিয়েছিল যে ওই বাড়িতে নাকি যতজন এসেছিল কেউই বেশি দিন থাকতে পারেনি। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, ভীষণ ভয়ের এবং দুর্দান্ত একটা ঘটনা। এরই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে রুমিকা। অসংখ্য ধন্যবাদ তোমাকে অলৌকিক ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা এখানে তোমাদের ঘটনা শেয়ার করতে চাও নাকি? তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। ভাই, আমার নাম রুমিকা। আগে বারাসাতে থাকতাম, এখন দিল্লিতে থাকি। তবে তোমার শোনানোর প্রতিটা এপিসোডই আমি শুনি, খুব ভালো লাগে তোমার কণ্ঠে শুনতে, অসাধারণ বলার ভঙ্গিমা। তো আজ তোমাকে একটা ঘটনা বলছি, যেটা আমার সঙ্গে আজ থেকে প্রায় 15-20 বছর আগে ঘটেছিল। আমার বাবা প্রতি বছর কালী পুজোয় উপোস করে অঞ্জলি দিতেন। আমাদের বাড়ি থেকেই মায়ের ভোগের জিনিস, পুজোর জিনিস সবই যেত। কিন্তু আমরা যেহেতু ব্রাহ্মণ নই, তাই ভোগের রান্নাটা করতাম না, এমনি জোগাড় যন্ত্র করতাম। তো দেখতাম পুজোর অঞ্জলি দিয়ে বাবা অনেক রাত করে বাড়িতে ফিরত। আমি তখন অনেক ছোট, অত কিছু বুঝতাম না, খুব ভয় পেতাম আমি। তখন বাবা আমাকে জড়িয়ে ধরত। সেই বাবাকেই হারালাম 1991 সালে। তখনও আমি বেশ ছোটই। এরপর মা সংসারে হাল ধরল। তারপরেও প্রতি বছর কালী পুজোতে আমাদের বাড়ি থেকে মায়ের পুজো যেত, কিন্তু কেউ আর উপোস করে অঞ্জলি দিত না। এইভাবেই বছর গড়াতে লাগলো। আমি একটু বড় হলাম, তখন হাই সেকেন্ডারিতে পড়ি।
তখন আমার সঙ্গে একটা ঘটনা ঘটল। প্রায় রাতে আমি একটা স্বপ্ন দেখতাম। কোন এক জঙ্গলের রাস্তা ধরে হাঁটছি আমি। সামনেই একটা মন্দির, বহুদিনের জীর্ণ ভগ্ন একটা মন্দির, যাকে বলে পোড়ো মন্দির। একদম নিরিবিলি জায়গাটা, কোথাও কোনো লোকজন নেই। মা কালীর মূর্তি একটা আছে, তবে সেটাও জীর্ণকায়। বহু বছর ধরে যে তাতে পুজো হয় না সেটা দেখেই বোঝা যায়। পুজোর সামগ্রী সব সামনেই সাজানো, কিন্তু কোনো পুজো হয় না। এই স্বপ্ন আমি একাধিক দিন দেখেছি। স্বপ্ন ভাঙার পর আমি একটাই কথা ভাবতাম, যে কি মানে এই স্বপ্নের? মা কি বোঝাতে চাইছেন আমাকে? অনেক ভাবার পর যেটা বুঝলাম, যে মা এটাই বোঝাতে চান যে ওনার পুজো আমাদের বাড়ি থেকে যাচ্ছে ঠিকই, কিন্তু পুজো হচ্ছে না। বছরের পর বছর ধরে মা অমনি বসে আছেন। কে কবে তাকে ভক্তি, ভোগ, নৈবেদ্য নিবেদন করবে সেই আশায়। শেষে আমি মায়ের ব্রত করা শুরু করি। আমি উপোস থেকে মাকে অঞ্জলি নিবেদন করি। তারপর থেকে আশ্চর্যজনকভাবে ওই স্বপ্ন আমি আর দেখতাম না। বাবার পর বোধ হয় মা আমার পুজো নিতে চেয়েছিলেন। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। খুবই ছোট্ট একটা ঘটনা, কিন্তু এটাও বেশ চমৎকার একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে সুদেশা সিংহ রয় লিখেছে, দুটো ঘটনাই ইউনিক, দুটোই নতুনত্ব ছিল। শাশ্বতী মুখার্জি লিখেছে, ভাই আজকের দুটো ঘটনাই দুর্দান্ত ছিল। মনীষা কাকিমা লিখেছে, দুটো ঘটনাই খুব সুন্দর, আর তোমার বলার তো তুলনা নাই। টিএন তিরুম লিখেছে, ফাটাফাটি, সত্যি অসাধারণ হয়েছে, একেবারে মনের মতন। জয়া বণিক লিখেছে, তোমার ঘটনার সিলেকশনগুলো সবার থেকে একটু আলাদা, খুবই সুন্দর। অজন্তা ভরে লিখেছে, দুটোই অসাধারণ ঘটনা, তার উপর তোমার বলার স্টাইল দারুণ। গোপাল লিখেছে, দারুণ লাগলো দুটো ঘটনা, গায়ে কাটা দিয়ে উঠল তোমার বলার ভঙ্গিমাতে। এছাড়াও কমেন্ট করেছ গীতাদি, সুমন দেবী, আশিস কোলে, চন্দন চ্যাটার্জি, সোহিনী বক্সি, সুপ্রিয়া দাস, মিঠুন পাল, রিয়া সরকার, কাকলি পাত্র, স্বপ্নলীল কর, এমডি মঞ্জু, অর্কপ্রভ নস্কর, অক্ষয় অধিকারী, বিটিএস আর্মি গার্লস, বর্ষা চ্যাটার্জি, পিঙ্কি ঘোড়ই, স্বপ্না বাজাল, মায়াদি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।